না ভাই, নাই। আচ্ছা, তোমারে আজকে ধরি না দেখে ভাইবো না যে ভাইয়া তোমার ধরবে না। আমি জানি আপনি আমাকে ধরবেন। মানে এমন কোয়েশ্চেন করবেন, পর আমি উত্তর দিতে পারবো না, পেঁচায় ধরবেন। বাদ সব দেখা লাগে না, একটা ধরলেই বোঝা যায়। এই যে এই প্রশ্নটা কে কে দেখছিলা বাসায়? কোনটা? কোনটা ভাইয়া? দেখতে পাচ্ছ না আমার স্ক্রিনে? ভাইয়া আমি না দেখছি ভাইয়া, ওই স্ক্রিন আছে। আচ্ছা, আবার দিচ্ছি তাহলে। ভাইয়া হ্যাঁ বলো। ওই আমাদের তো 15 তারিখ পরীক্ষা ড্রামা, যদি একটু সাজেশন দিতেন কিছু। আমাকে তো সাজেশন দেয় নাই কিছু। আচ্ছা, তোমাদের সাজেশন দিতে তারপর হবে। ওই দিন আবার পরের দিন কোনো বন্ধ নাই, পরের দিন আবার ওই 18 আর 17 সেঞ্চুরি ওই পরীক্ষা। আচ্ছা, তাহলে দুইটা একসাথে সাজেশন দিতে হবে, তাই তো? জি 15 ভাইয়া। তারিখ হইলে আজকে কালকে 13 তারিখ, কালকে তোমাদের তাহলে ক্লাস দিতে হবে, তাই তো? জি কালকে ভাই। ক্লাসে আগে মনে রাখবা। আর তোমাদের যত সাজেশনের জন্য আমার যত ডকুমেন্টস দরকার সেগুলো সব আমার অফিসের পিসিতে, তো আমি আগে থেকে এনে রাখবো। তো কালকের ক্লাসে আমাকে একটু বিকালের দিকে ইভান তুমি মনে করবা, এটা মিথিলার দায়িত্ব না, তোমাদের যেহেতু এক্সাম। তুমি বিকালে আমাকে একবার একটা নক দিবা, বলবা ভাইয়া আপনি আপনার ডকুমেন্টস গুলো যেগুলো দিয়ে সাজেশন আমাদেরকে বলবেন সেগুলো আমাকে আপনার ইয়াতে ফোনে ট্রান্সফার করে নেন, ঠিক আছে? জি ভাই। আমাকে মনে করায় দিও, ঠিক আছে? আচ্ছা, জি এবার ভাই। স্ক্রিন শেয়ার করি, দেখো আসে কিনা। শোনো ইভান, টিভি স্যারের কাছে আছে না, আমার এক ফ্রেন্ড পড়ছে, ওইখান থেকে চোরামি করে একটা ক্লাস হ্যাঁ। করছিলাম, বুঝছো? টিভি স্যার আছে না, জি। পোলাপাইনদের হ্যাঁ। ক্লাসে সাজেশন দেয়, এটা জানো? টিভি স্যার পোলাপাইনদের ক্লাসে সাজেশন দিত। এবং ধরো সে মনে করো যেদিন ড্রামা সাজেশন দিত, ইভেন ড্রামাও হুম। পুরোপুরি না, ড্রামার তোমার ব্রড কোশ্চেন আর শর্ট নোটস একটা কোর্সে ওইটুক সাজেশন দিতে দিতে পোলাপাইনদের ক্লাসের টাইম শেষ, বুঝছো? জি ভাই। ওকে, সো এরকমের পরে আর আমরা মনে করো সবসময় আমাদের কাছে অনেস্টি সব থেকে আগে প্রায়োরিটি পায়। এই যে আমি বললাম না, শান্তার পেমেন্ট আমার নিতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? বিকজ মেয়েটা আমার কাছে পড়ে না ওইভাবে, পেমেন্ট করে যায়। আমি ওকে ডিরেক্টলি বলছি পড়বা না আমার কাছে, বিকজ না পড়ে পেমেন্ট নিতে পারি না। কারণ একটা স্টুডেন্ট সে যদি মাসে পড়ে নাও পড়ে, তাহলে সে যদি আলটিমেটলি পেমেন্ট করে, কি দরকার আমার পেমেন্ট নেওয়ার? আমার থেকে সে কোনো বেনিফিট পাচ্ছে না। আমি ওকে জিজ্ঞাসা করে তো কয়েকবার বলছি পড়াশোনা করো না আমার কাছে। আমি সার্ভিস দিব কষ্ট করে, আমার হালাল উপার্জনে আমার আমার কাছে সুখ আছে। সো হ্যাঁ। আচ্ছা, ইন্ট্রোডাকশন। থ্রি নিউ ক্লাসিক্যাল ইউনিটিস। তাহলে আমরা যত ইউনিটিস থাক, সব ইউনিটিস কার থেকে আসছে? কোন মামার কাছ থেকে আমরা ইউনিটিস গুলা পাইছি বলতো? ভাই হ্যাঁ, এরিস্টটলের কাছ থেকে। অ্যারিস্টটল। এরিস্টটল এরিস্টটল। এরিস্টটল মামার কাছ থেকে। ইয়েস, মামা কিন্তু সেই জিনিস ছিল, সব দিকে পারদর্শী। তো জন ড্রাইডেন কি করছে? এই মামার এই জিনিসগুলো নিয়ে কাজ করছে, যে আসলে মামায় যা করছে বাইকনা যে তা ঠিকভাবে ব্যালেন্স করছে কিনা, বা বাইকনা নতুন কিছু করছে কিনা, এটা এখানে ইভালুয়েশন করছে। তো বাইকনা কি করলো? জন ড্রাইডেন, a leading figure in the restoration period of English literature, was a staunch advocate of new classical principle of drama. তো সে এই অ্যাডভোকেট মানে কি? পরামর্শ দাতা বা পরামর্শ দেওয়া। তো শুনিক স্টান্স মানে সূক্ষ্মভাবে পরামর্শ দিয়েছে অফ দ্য নিউ ক্লাসিক্যাল প্রিন্সিপাল, যে নিউ ক্লাসিক্যাল এইজের যে মূল নীতি, ড্রামার মূলনীতি সেগুলোকে, which included adherence to the three unities, এবং সে সেগুলো দিতে সে তিনটা ইউনিটিস যোগ করেছে: ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস এন্ড ইউনিটি অফ অ্যাকশন। তার মানে বাইকনাও কি মামার জিনিসগুলোরে অ্যাড করছে। দিস প্রিন্সিপাল ওয়ার ডেরাইভড, যে প্রিন্সিপাল গুলো করা হয়, চালনা করা হয়, সেগুলো কে চালনা করতো?
from the works of Aristotle. Aristotle ওয়ার্ক থেকে সেগুলো চালনা করা হয়। And were future developed during the Renaissance and New Classical period. এবং এগুলো পুনরায় আরো বেশি ডেভেলপ করা হয়েছে। ধরো একটা জিনিস বাইর করছে, একটা সময় মানুষ মোটর বাই করছে, তো মোটর বাই করার পরে মানুষের মাথায় বুদ্ধি হয়েছে যে মোটর যেহেতু বাইর করছে, এটাতে আমরা ফ্যানও চালাইতে পারবো, এটাতে আমরা টারবাইনও ঘুরাইতে পারবো। তো অ্যারিস্টটল মামা কি করছে, এটার মোটর বাই করে দিছে যে আমি মোটর বাই করে দিলাম, এবার তোমরা এটা যত খুশি ঘুরাও। তো এই সময় রেনেসা যারা ছিল, রেনেসা হিরো ভুলে গেছে, তারা কি করছে, টারবাইন ঘুরাইছে, মানে কি এগুলো ডেভেলপ করছে। ভাই আমার এখানে একটা কোশ্চেন আছে। বলো। তো এইখানে এই যে আমরা তো এখানে দেখলাম যে সে মানে ড্রামার ভিতরে ইউনিটিটা ওরকম ফলো করতো না, রিয়েল লাইফটা ফলো করতো। তাহলে এখানে ইনক্লুডিং অ্যাডহারেন্স টু দ্য 3 ইউনিটিস। হ্যাঁ, আচ্ছা, এইটা কেন এখানে আসবে ভাই? এটা তো বুঝলাম না। থ্রি ইউনিটিস থাকলেই যে তুমি নতুনত্ব আনতে পারবা না, সেটা ভাই কিন্তু ভুল কথা। ভাই কি বলো, কিছু বলছো? ভাই বলছি যে ভাই এই জায়গায় তো এই যে ইউনিটি, একজন তো আবার এই যে একজন তো ইউনিটির পক্ষে ছিল আর একজন ইউনিটির বিপক্ষে ছিল, এই জন্যই কি টানা হয়েছে এই জায়গায় আচ্ছা, unity? ইউনিটিস এর কথা হলো এখানে যে সে বলে নাই যে, সে পরামর্শ দিছে নিউ ক্লাসিক্যাল প্রিন্সিপাল অফ ড্রামা, যেগুলো কি থ্রি ইউনিটিস বেস ছিল। এটা মানে এই না যে সে কি করছে, থ্রি ইউনিটিস পক্ষপাতিত্ব করছে বা থ্রি ইউনিটিস সাপোর্ট করছে। আমি একবার বলি না সে থ্রি ইউনিটিস পক্ষপাতিত্ব করছে, সে বাইক না কি করছে, এই জিনিসটা ক্লিয়ার করছে থ্রি ইউনিটিসটা তোমরা কিভাবে ইউজ করতে পারো, বুঝছো? আর স্টান্স জি ভাই মিনিংটা আমার বুঝছি। খেয়াল নাই, ধরো স্টান্স মিনিংটা দেই। দেখছো, এটাই বুঝতে পারছিলাম যে সে বন্ধ করছিল তার পরামর্শ নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রিন্সিপাল অফ ড্রামা, যেগুলো থিওরিটিস রিলেটেড। মানে আগেই আমি ভাবছিলাম এটা নেগেটিভ একটা ওয়ার্ড হবে, যে সে কি করছিল, রুখে দাঁড়াইছিল নিউ ক্লাসিক্যাল এই যে থ্রি ইউনিটিস এর উপরে। তার মানে থ্রি ইউনিটিস কিন্তু সে সাপোর্ট করে নাই। ইভান, ক্লিয়ার তুমি এখন? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এই থ্রি ইউনিটিস এর সম্পর্কে ড্রাইডেনের কনসেপ্ট কি? এই ইউনিটি অফ টাইম মানে এরকম না যে আমরা এই ইউনিটি অফ টাইম অ্যারিস্টটলের কনসেপ্ট অনুযায়ী লিখবো। এই ইউনিটি অফ টাইম গুলো আমরা কি করব, ড্রাইডেনের কনসেপ্ট অনুযায়ী আমরা এগুলো আলোচনা করব। তো ড্রাইডেন কি করছে, ড্রাইডেন বিলিভ দ্যাট দ্য ইউনিটি অফ টাইম উইচ স্টিপুলেটস দ্যাট দ্য অ্যাকশন অফ দ্য প্লে should ideally take place within a single day or a closely related period was crucial for maintaining dramatic intensity and coherence. Coherence কি? What is coherence? এগুলো কিন্তু পড়াইছি তোমাদের। ভাই হ্যাঁ, লাইনের সংগতি একটার পর আর একটা যে আসে সুন্দরভাবে। আচ্ছা, তো ড্রামাটিক কোয়ারেন্স মানে কি, ড্রামাটিক সিকোয়েন্স, একটার সাথে আরেকটার সাথে একটা কি করে আমরা ড্রামার সাথে কি করি, অ্যাডিশন করি, মিল রাখি, তাই না? ধরো ড্রামা কি একটা নির্দিষ্ট সময় পর পর কি একটা সিকোয়েন্স চেঞ্জ হয়। শুনতেছো আমাকে? হ্যালো? জি ভাই, জি শোনা ভাই যাচ্ছে। আচ্ছা, শুনতেছি ভাই। একটা প্লটের পরে কিন্তু আমার আরেকটা প্লট কি, ড্রামা চেঞ্জ হয়ে যায়, সিনারিও চেঞ্জ হয়ে যায়, অ্যাজ ইউ লাইক। তো তুমি যদি দেখো অ্যাজ লাইক দ্যাট, তুমি যদি ডক্টর ফার্স্টাসে দেখো, অ্যাক্ট টু তে যেই সিন গুলো হয়েছে, অ্যাক্ট থ্রি তে কি সেই সিন গুলো হয়েছে? সিন প্লেস এগুলো চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, তো সিকোয়েন্স মেনটেন করে কিন্তু তারা চেঞ্জ করেছে। হ্যাঁ তোমরা ভাই। তো ড্রাইডেন বিলিভ দ্যাট, সে বিশ্বাস করতো ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, টাইম উইচ, শুধুমাত্র টাইমের কথা বলছে, টাইম উইচ স্টিপুলেটস দ্যাট দ্য অ্যাকশন অফ দ্য প্লে। স্টিপুলেটস মানে কি, আমি এই ওয়ার্ডটা চেঞ্জ করে দিব, এটা সিনোনিম বের করি, দাঁড়াও। যুক্তির শর্ত করা বা শর্ত দেয়া। বাংলা ওয়ার্ড দেখে কখনো তুমি সিনোনিম বের করতে পারবা না, বাংলা অর্থ না জানা ভাই, ভুল এটা করে দাও। demand or specify a requirement typically as a part of
bargaining or argument, agreement, sorry. আচ্ছা, তাহলে ড্রাইডেন কি করছে? সে বিলিভ করতো ইউনিটি অফ টাইম কে, যেটা কি সে স্পেসিফাই করে দিয়েছে যে দ্য অ্যাকশন অফ দ্য প্লে, নাটকের অ্যাকশনটা শুড আইডিয়ালি টেক প্লেস, একদম আদর্শভাবে হওয়া উচিত উইথ ইন এ সিঙ্গেল ডে, একটা সিঙ্গেল ডে এর মধ্যে, অর এ ক্লোজলি রিলেটেড পিরিয়ড, অথবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ওয়াজ ক্রুশাল ফর মেনটেনিং ড্রামাটিক ইন্টেন্সিটি, ড্রামাটিক প্রাচুর্যতা এবং ড্রামাটিক সিকোয়েন্স, কোয়ারেন্স মিন সিকোয়েন্স। তো নাটকের সে বলছে যে ইউনিটি অফ টাইমকে সে এমন ভাবে বিলিভ করে যেটা একটা নির্দিষ্ট থাকবে। আমাদের কিন্তু এরিস্টটল যে ইউনিটি অফ টাইম ছিল, এটা কি স্পেসিফাইড ছিল বলতো? যারা এরিস্টটলের ইউনিটি থ্রি ইউনিটিস পড়ছো, থ্রি ইয়া কি স্পেসিফাইড ছিল? না ভাই, না, কারণ না একটা, স্পেসিফিক ছিল না ভাই। তো আমরা দেখতাম যে প্রাচীন যে গ্রামা বছরের পর একটা সিনারিও দেখাইতো, ঠিক আছে? সো তাদের কি একটা একটা ড্রামা করতে অনেক সময় লেগে যেত। সো এখন কিন্তু ড্রাইডেন কিন্তু এত সময় নিচ্ছে না, নিচ্ছে নিচ্ছে না। সে বলতেছে কি একটা সিঙ্গেল ডে এর মধ্যে তোমার নাটকের অ্যাকশন গুলো শেষ করতে হবে, অথবা আমার একটা নির্দিষ্ট সময়, খুবই ক্লোজলি রিলেটেড, খুবই ক্লোজ একটা সময় আমার দিতে হবে। ওয়াজ ক্রুশাল ফর মেইনটেনিং ড্রামাটিক ইন্টেন্সিটি অ্যান্ড কোয়ারেন্স। সো তুমি যদি এইটুক লেখা বা এই জিনিসটা যদি না বোঝো, তুমি এটা মুখস্থ করতে পারবা না। মিথিলা, খুব ভালো করে শোনো, যে দেখো যে ভাইয়া যেটা জিনিস পড়াইছে তোমাকে আগে বুঝতে হবে। ক্রিটিসিজম লিঙ্গুইস্টিক্স এর মতো অত অত থিওরিটি অ্যাপ্লাইড না হইলেও এটা কিন্তু তোমাকে অ্যাপ্লাইড করে নিতে হবে। যে তুমি যদি এভাবে বলো ড্রাইডেন বিলিভ না বলে বলতে পারো, ড্রাইডেন হ্যাজ এ কনসেপশন, ইন দ্য কনসেপশন অফ ইউনিটি অফ টাইম ড্রাইডেন স্পেসিফাইড দ্যাট দ্য অ্যাকশন অফ দ্য প্লে শুড আইডিয়ালি টেক প্লেস উইথিন এ সিঙ্গেল ডে, অথবা উই অর এ স্পেসিফিক টাইম, অথবা লিখতে পারো অন এ শর্ট টাইম, ঠিক আছে? ওয়াজ আদারওয়াইজ আদারওয়াইজ কি হবে? ড্রামা লস ইটস ইন্টেন্সিটি অ্যান্ড কোয়ারেন্স। সো আমি এইভাবে লিখলেও কিন্তু হচ্ছে, আমার কিন্তু মুখস্থ করা লাগছে না। সো তুমি যদি মেইন থিমটা বুঝো, তোমার কিন্তু কখনোই মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট কনসেপ্ট নিয়ে লিখবা। যে এটার সোজা বাংলা কথা হলো যে আমি যদি ড্রাইডেন ইউনিটি অফ টাইমকে বিশ্বাস করতো, বাট সে এটা একটু কনসেপ্টটা চেঞ্জ করে দিছে, যে সে স্পেসিফাই করেছে যে এই অ্যাকশন অফ দ্য প্লে, মানে নাটকের যে অ্যাকশনটা, এটা এমন ভাবে প্লেস করা উচিত যে আমার একটা দিন অথবা একটা শর্ট টাইমের বাইরে কিন্তু এটা হইতে পারবে না, মানে বছরের পর বছর চালানো যাবে না। যদি এভাবে আমরা চালাই তাহলে কি আমার ড্রামাটিক ইন্টেন্সিটি এবং কোয়ারেন্স নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা খুবই ক্রুশাল এই দুইটার জন্য, এই ড্রামাটিক ইন্টেন্সিটি এবং কোয়ারেন্সের জন্য। সবাই ক্লিয়ার? মিথিলা, তুমি ক্লিয়ার আপু? জি ভাই, বুঝছি। By compressing the events into a short time frame, typically no longer than 24 hours, তো এই ইভেন্টটা খুবই শর্ট টাইম ফ্রেমে করতে হবে, টিপিক্যালি নো লঙ্গার দেন, আসলে সাধারণত 24 ঘন্টা বেশি হবে না। ড্রাইডেন আর্গিউ দ্যাট প্লে রাইটস বা নাট্যকার বলতে পারো ড্রামাটিস্ট কুড হাইটেন দ্য অডিয়েন্স এঙ্গেজমেন্ট অ্যান্ড ফোকাস অন আনফোল্ডিং ন্যারেটিভ। তো সে সে তর্ক করেছে বা সে অখুশি যে ড্রামাটিস্ট যারা খুব তারা কিন্তু চাইলেই পারতো তাদের অডিয়েন্সদেরকে বা তাদের দর্শকদেরকে এঙ্গেজ করতে এবং ফোকাস করতে যে ড্রামার ন্যারেটিভ জিনিসগুলোতে। তারা যদি শর্ট টাইমে কাজ করতো তাহলে কিন্তু তারা খুব সহজে দর্শকদেরকে কি করতে পারতো, একটা আকৃষ্ট বা ন্যারেটিভ একটা আকৃষ্ট করতে পারতো তাদের ন্যারেশন দিয়ে। This compression also contributed to the verisimilitude of the play and mirroring the immediacy and urgency of real life events. তো কি বলছে, এই কম্প্রেশনটা তাদের যে এই ব্যক্তিটা অলসো কন্ট্রিবিউটেড, তাদের এইটা আরো কন্ট্রিবিউট করা উচিত ছিল টু দ্য ভার্সিমিলিটিউড অফ দ্য প্লে। দাঁড়া, আরে আজকে এত কঠিন ওয়ার্ড গুলো আমি কি লিখা যে অ্যাড করছি, আমার এত। The appearance of being true or real, সত্য ভাই, এটা দ্বারা সত্য বোঝায়। এটা তো কঠিন ওয়ার্ডটার ভাই, এটা সিনোনিম লাগাই দেন তো। এবার হয়েছে সিনোনিম।
ইভান? জি। আচ্ছা, তো কম্প্রেশন মানে নাটকের প্রকাশটা এমন কন্ট্রিবিউশন করা উচিত ছিল রিয়েল ইভেন্ট, নাটকের যে রিয়েল ইভেন্ট অফ দ্য প্লে, নাটকের সত্য সত্য যে ইভেন্টটা সেই ইভেন্ট নিয়ে কাজ করা দরকার ছিল, এবং মিররিং দ্য ইমিডিয়েন্সি এন্ড আর্জেন্সি অফ লাইফ ইভেন্টস, রিয়েল লাইফ ইভেন্টস, এবং তাদের রিয়েল লাইফ নিয়ে কাজ করা দরকার ছিল। ওকে, তাহলে আমরা আসো ইউনিটি অফ প্লেসে যাই। Unity of place dictates বা প্রকাশ করে that the action of the play should occur within a single location or a limited closely related set of location. তো তোমরা যখন নাটকগুলো দেখছো, মনে করে যাও তোমরা সফোক্লিস তোমরা এখন অনেক ট্রান্সলেশনই পড়ছো। ধরো ইলিয়াডের নাটকে, ইলিয়াড তো এপিক নাটক, চলে যেতে হবে, তাহলে আমরা যাইতে হবে ফাইড্রা, ঠিক আছে না? ফাইড্রাও তো তোমার সেনেকার, এটা তো এত বেশি প্রাচীন না, এটা একটু আলাদা ফর্মে। তাহলে যাইতে পারি কোনটা? অ্যাসকাইলাসের কোনটা? অ্যাগামেমনন, ঠিক আছে? অ্যাগামেমননে কি হয়েছে? কি নাটক? হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট নাটক। এই নাটক তোমরা মনে রাখবা, তুমি যখন এটাকে কম্পারিজন করো সবসময় তোমার ক্লাসিক দিকে যেতে হবে। তারপর ডায়েটের কি ক্লাসিকের এগেইনস্টে ছিল, তাই না? ভাই আপনি একটু এই যে ক্লাসিক বিষয়টা আবার একটু ক্লিয়ার করেন। আচ্ছা, ক্লাসিক বিষয় কি ছিল? আমাদের নাটকের কোনো টাইম লিমিট ছিল না, অনেকগুলো প্লেজে ধরে বছরের পর বছর নাটক করা হইতো। যদি তুমি ইডিপাস রেক্সের দিকে তাকাও দেখবা যে একবার কোরিন্থে করা হয়েছে, একবার ডেলফি অরাকলে করা হয়েছে, একবার তোমার ইয়েতে আরেকটা কোন যেন জায়গা ছিল, নামটা ভুলে গেছি, থেমস না কি জানো। তো কয়েকটা রাজ্যে রাজ্যে নাটকগুলো করা হয়েছে, বাট সে বলতেছে যে নাটকগুলো হইতে হবে একটা সিঙ্গেল লোকেশন তুমি নাটক করতে পারো, অর এ লিমিটেড কিছু লিমিটেড সংখ্যক রিলেটেড সেট অফ লোকেশন, যেগুলো তোমার নাটকের সাথে সম্পর্কযুক্ত। অতিরিক্ত বেশি তুমি সেট গুলো করতে পারবা না। লাইক শেক্সপিয়ার থিয়েটারে একটা সিঙ্গেল লোকেশনে সে একটা নাটককে ফুটায় তুলে নাই? থিয়েটার বেস গুলো নাটকে কিরকম হইতো যে একটা সিঙ্গেল থিয়েটারে তার অনেক বেশি সিন ফুটায় তুলতে পারছে না? বলতো। সো তোমার নাটক তৈরি করতে যে অনেক জায়গা দরকার সেটা এগেইনস্টে ছিল। তো সে তুলে ডিক্টেটস মানে তুলে নখদর্পণে এনেছে যে অ্যাকশন অফ দ্য প্লে শুড অকার, হওয়া উচিত যে উইথিন এ সিঙ্গেল লোকেশন, একটা সিঙ্গেল লোকেশন অর এ লিমিটেড ক্লোজলি রিলেটেড সেট অফ লোকেশন। সো দেখো ভাইয়া, ইউনিটি অফ প্লেস এবং ইউনিটি অফ টাইম তোমার আলাদা করে মুখস্থ করা দরকার নাই। তো তোমার দেখো ইউনিটি অফ প্লেসে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল লোকেশন, ওইখানে কি একটা সিঙ্গেল ডে, আমার শেষ হোক তারপর বলবা। ওইখানে কি বলছিল? ক্লোজলি রিলেটেড বা ক্লোজলি রিলেটেড টাইম, এখানে বলতে লিমিটেড। কি কি বলছো? কি অবস্থা? আজকে মহাবাড়িতে এলাম আপনাকে বাসার কাছে। ইভান মাইক্রোফোন অফ কর। আসলে একটা ক্লাসের ফোকাসে থাকলে এই জিনিসগুলো ভাইয়া পরে খুবই বিরক্তকর, ডিসগাস্টিং। ক্লাসে একটা রানিং ক্লাসটারে নষ্ট করার জন্য এরকম একটা পাঞ্চই যথেষ্ট। ওকে, তাহলে ইউনিটি অফ প্লেস এবং ইউনিটি অফ টাইম আমরা আলাদা করে পড়া লাগতেছে না। কেন পড়া লাগতেছে না? কারণ দুইটার মধ্যে একটা সিমিলারিটি আছে। ইউনিটি অফ টাইমেও ড্রাইডেন যেমন পছন্দ করে নাই যে তোমার অনেক বেশি সময় নিয়ে তুমি কাজ করবা, সেটাও যেমন পছন্দ করে নাই প্লেসে অনেক বেশি প্লেস সেটআপ নিয়ে তুমি কাজ করবা, সেটাও সে পছন্দ করতো না। ঠিক আছে, ওইটাতেও সে বলছে তোমাকে কি ক্লোজলি রিলেটেড পিরিয়ডে একটা কাজ করতে, এখানেও তোমাকে বলছে ক্লোজলি রিলেটেড সেট অফ প্লেস নিয়ে কাজ করতে। ক্লিয়ার সবাই? তারপরে তুমি দেখো টাইম পড়লে কি প্লেস পড়া দরকার আছে?
হ্যাঁ, আমরা যদি টাইমের জিনিসগুলো জানি, টাইমের মধ্যে জিনিস যা ঢুকাইছে প্লেসেও কিন্তু সে তাই ঢুকাইছে। Dryden saw this principle as essential for ensuring clarity and coherence in the plot. Dryden দেখেছে যে this principle, এই মূলনীতিটা খুবই প্রয়োজনীয় for ensuring clarity and coherence in the plot. তার মানে দেখো তুমি এইখানে আমি কোয়ারেন্স নিয়ে কাজ করার জন্য সে এইটার কথা বলছে, প্লেসের জন্য সে কোয়ারেন্সটা মেনটেন করার জন্য এই শর্ত দিয়েছে। By confirming the action to a unified spatial setting, spatial দরকার নাই, কেটে দাও, unified setting, he believed that, সে বিশ্বাস করত, the audience understanding of the events would be enhanced, অডিয়েন্সের আন্ডারস্ট্যান্ডিং করাটা আমার মেইন মুখ্য বিষয়, and the distraction from the central narrative, এবং নাটকের মধ্যে ঝামেলা বা তোমার ন্যারেটিভ বা বচনভঙ্গিতে ঝামেলাটা কি কমানো উচিত। তো আমি যদি নাটকটাকে শর্ট করি তাহলে আমার নাটকটা কি অনেক বেশি ঝামেলা মুক্ত হবে। The spatial consistent allowed for a deeper exploration of character interaction. Allowed তোমার এই যে স্পেটিয়াল দরকার নাই, এই কনস্ট্রাকশন, এই নাটকের এই কনস্ট্রাকশনটা অ্যালাউ কনস্ট্যান্ট, এই বাধাটা অ্যালাউড করতো ফর এ ডিপার এক্সপ্লোরেশন অফ ক্যারেক্টারের ডিপ ইন্টারাকশন, মানে হচ্ছে যে ক্রিয়াকলাপ সেইটা নিয়ে কাজ করতে এবং থিমেটিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে, এবং এইটার সাথে ফিজিক্যাল কন্ট্রাস্টের খুব ভালো মিল পাওয়া যেত। ওকে, সো আমি ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস এমন ভাবে পড়াবো যেন তোমার ইউনিটি অফ টাইম এন্ড ইউনিটি অফ প্লেস আলাদা করে পড়া লাগে না। সো এখানে মার্ক করো, এইখানে তুমি ইউনিটি অফ টাইমের জায়গায় ইউনিটি অফ প্লেস দিতাও, দ্যাট দ্য প্লেস অফ দ্য প্লে শুড বি, ঠিক আছে, within a single location or a closely related কি locations was crucial for maintaining dramatic intensity of coherence. দেখো তো এই জায়গাটা পড়ো, বলো এই জায়গায় আলাদা কি, বলো কি আলাদা আছে, বলো। ক্লাস বুঝতেছো? মানে ভাইয়া ইউনিটি অফ টাইমে বলা হয়েছে যে মানে টাইমটা যেন এত বেশি না হয় যে বছরের পর বছর ধরে হয়েই গেল, একটা দিনের মধ্যে বা কি 24 ঘন্টার মধ্যে এটা শেষ করা লাগে, হ্যাঁ এরকম কিছু। হ্যাঁ আর ইউনিটি অফ প্লেস এর মধ্যেও যে মানে অনেকগুলা প্লেস নিয়ে করা যাবে না, যে কোনো একটা বা দুইটা বা লিমিটেশন থাকবে আর কি, যে হ্যাঁ, তো মানে ভাই এটাই আর কি মূল কথা। হ্যাঁ, তার মানে কি, আমার মনে হচ্ছে দুইটাই সেম, বাট হচ্ছে এখানে টাইমটা চেঞ্জ করতে হবে, এখানে প্লেসটা চেঞ্জ করতে হবে। ইয়েস এক্স্যাক্টলি। সো তুমি যদি ধরো এটা সম্পর্কে জানো, তো তুমি জানো যে টাইম আর প্লেস দুইটা একই টাইপের, তো তোমার কি প্লেসটা মুখস্থ করা দরকার আছে এইটুক?
ভাবতেছি একটা কোচিং, একটা অফিস নিব কোচিং দেওয়ার জন্য। জি ভাই, নেন ভাই, কোচিং ব্যবসা বর্তমানে খুব রমরমা। এই যে নীলক্ষেত মোড়ে চলে আসেন। ভালো লাগতেছে না, সমাজে বলাবেন দিয়া বিশ্বাস নেই। কেন? কি রে ভাই? বলাবেন পড়াশোনা করে না, কিন্তু সবাই ফার্স্ট ক্লাস চায়। পড়াশোনা তো না করি, অ্যাটেন্ড তো থাকি, মানুষ তো দেখবে যে আপনার দিকে মানুষ আসতেছে। আমি তোমার কথা বলি না, অনার্সের জন্য কোচিং, হ্যাঁ কি বলো? অনার্সের জন্য দেবেন কোচিং? হ্যাঁ, পোলাবেন পরে লাভ আছে, পরে তো ভাই ভার্সিটি। ইন্টারমিডিয়েট অনেক পোলা পান ভাই, বোন অনেক। তাহলে তুমি নাও, তারপর আমি শুরু করি, তুমি আমার পাশে বাবা। ভাই টাকাই তো নাই, টাকা থেকে কত কি করতাম। কত টাকা লাগবে বলো আমাকে? অনেক টাকা ভাই, কত? একটা নিতে হইব, একটা বাসা অ্যাডভান্স। কত দিতে হবে বলো, আমি আমি ইনভেস্ট করবো। লাখ লাখ টাকা ভাই। হ্যাঁ, 1 লাখে হবে? হ্যাঁ ভাই, তাহলে কবে নিবা বলো? আপনি নেন ভাই, আমি আমি আছি ইনশাল্লাহ। লাভ হবে সেটা বলো আগে, আমি ইনভেস্ট করতে চাই লাভজনক জায়গায়। 100% লাভ হইবে ভাই, কি কন, কিন্তু খাটতে হইবে প্রচুর। খাটলাম, খাটার জন্য আমার আমাদের লাভ। আমাদের আমাদের কোচিং এ 120 জন স্টুডেন্ট, বুঝছেন? আমাদের স্যারে তো খায় প্রচুর টাকা, 4,500 ফি। এই সব 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 পড়ায় সব। হ্যাঁ, সব সাবজেক্টে পড়ায় ভাইয়া। আমি এরকম বিশৃঙ্খলা করতে চাই না। টিচার পেমেন্ট তো কম দেয়, বুঝছেন? যারা একটু বুঝে তাকে বেশি দেয়, যারা কম কম দেয়, 100 টাকাও দেয় পেমেন্ট, এমনও টিচার আছে পার ক্লাস। আমি কখনো পড়াইলে বুঝছো একটা ইংলিশ সেন্টার খুলবো, আমার এটা ড্রিম আছে, যে যেখানে খালি শুধুমাত্র ইংলিশ নিয়েই কাজ করা হবে। তুমি কখনোই ওইভাবে ভালো সার্ভিস পাবা না যেখানে মনে করো সবকিছু নিয়ে কাজ করা হয়। হ্যাঁ, এটা তো অবশ্যই ভাই। তবে ভাই এই এই এইদিকে তো পোলাপান চাই মানে অল্প টাকার মধ্যে সব সাবজেক্ট ক্লিয়ার করতে আসলে, বুঝছেন? পোলাপান সব জায়গায় অল্প টাকার মধ্যে সব সাবজেক্ট ক্লিয়ার করতে চায়, কিন্তু আমরা টাকার দিকেও ফোকাস দিব না, আমরা বিজনেসটা করতে হবে, এই জন্য সবার কথা ভেবেই করতে হবে, বুঝছো? যে আমাদের রাজীব স্যার ছিল, বুঝছেন স্যার? হ্যাঁ বলো। ভাইয়া, রাজীব স্যারে এর ব্যাচে শত শত স্টুডেন্ট, শত শত ইন্টারমিডিয়েট, শুধু অনলি ঢাকা কলেজে সব ইন্টারমিডিয়েট পাইতো। ভাই এইখানে এই যে ইভান আছে, ইভান তো এখন টিচার, রবিউল আছে, মিম আছে, এদেরকে এই দিয়ে ইংলিশ পড়াই দিবেন, ও কোয়ালিফাইড টিচার এরা। আর সাথে তো আপনি বাচ্চা আছেন। বাচ্চাদের জন্য খাড়ি অনেক ভাই, এটা সত্যি কথা, মানে নিজের কোনটা দ্বারা সত্যি, আমি কোনখানে টিচার রে ভাই? আমি তো কারো পড়ায়ও না, কিছু করিও না, না, ইভান রে টান। তোমাদের দিয়ে আসলে ওইভাবে হবে না, আমি চাই তোমরা ভালো করো আগে, তোমরাই তো। ইভানের যে অবস্থা, ইভান টিচার হিসেবে ভালো হইতে পারে, কিন্তু স্টুডেন্ট হিসেবে কখনোই ভালো পড়াশোনা করে না। না, এটা সত্যি ভাই, পড়াশোনা করি না। আগে আপনি তো আমার কোচিং এ শুনবেন যে ইভান ইভান কে, দেখবেন পোলাবাইনে কত সুনাম করে। বুঝছো, সো এই সুনামের কোনো লাভ নাই। না নিজের রেজাল্ট থাকলে, ভাই, রেজাল্ট না থাকলে পোলাপাইনদের সুনাম কোনো কাজে আসে না। ভাই এনটিআরসি এর এই দেখছেন, কোশ্চেন দেখছেন রিটেন? দেখছি, অনেক পানি ভাত এগুলো। হ্যাঁ ভাই, ভাই আমাদের তো অনেক সোজা লাগছে ভাই, এরপর আর কোশ্চেন হয় না। হুম, তারপর তুমি প্যারাফ্রেজ ওয়ান ফার্স্ট টু ড্রিম। এই দেশে সহজ কোশ্চেনে তুমি চান্স পাবা না কখনো, কোশ্চেন কঠিন হলে না, তুমি তা তো অবশ্যই, কম্পিটিশন বেশি। মনে রাখবা, যদি ইংলিশ কোশ্চেন তোমার জন্য কঠিন হয়, কোশ্চেন অনেক কঠিন হার্ড করে তোমার জন্য, প্লাস পয়েন্ট চান্স যে কোনো জায়গায় জব হওয়ার জন্য। তবে ভাই ট্রান্সলেশন যে বি নাম্বারটা কিন্তু সহজ ছিল না, আমি ট্রান্সলেশন। আমি সব এত দেখিনি, আমি খালি উপর দিকে দেখে দেখে গেছি, যে এই কোশ্চেন আমার যদি পরীক্ষা দিত আমি 20 মিনিটে পরীক্ষা দিয়ে শেষ করে বাইরে যেতাম। লিটারেচার, ইংলিশ লিটারেচার। ভাই ভাই আপনার কোশ্চেন সহজ আসলেই তো ঝামেলা, কোশ্চেন সেটাই তো কঠিন আমি আসলে বললাম, আরো ভালো। কোশ্চেন কঠিন আসলে ভালো। ভাই আপনার কারণ একটা যারা প্রতিদিন পারবে চার শুধুমাত্র কোশ্চেন এসে তারাই পারবে, কিন্তু সহজ হইলে তো সবাই পারে। হ্যাঁ, আমার কলেজ টলেজে জব নিলেও মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন।
ভাই এই দেশে থাইকা তুমি যদি তোমার মাথায় যদি ইয়া থাকে যে আমি সবসময় সৎ ভাবে বাঁচতে চাই, আমার আল্লাহ যেই কয় টাকা খাওয়ায় আমি খুব হালাল ভাবে খাইতে চাই, তুমি দেশে থাইকো না, বুঝছো? ইভান তো ভাই সামনের একটু বছর কর্নিয়ায় ক্লাস নেবে। আর তুমি যে এই কাজটা করতেছো যে ব্যাচ পড়ানো অবশ্যই ভালো, ভালো স্কিল ডেভেলপ হচ্ছে, বাট তোমার যদি কখনো তোমার টাইটেলে একটা ডেজিগনেশন না থাকে, তুমি অমুক কলেজের টিচার, অমুক ভার্সিটি টিচার, তোমার এসব প্রাইভেট বিয়ে করলেও মাইয়া দিব না তোমার, বুঝছো? কেউ লগে থাকলেই ভাই এটা মনে করেন কোচিং দিয়ে লাইতাম এনে কদমতলি। শোনো, বিজনেস চাইলেই করা যায়, তুমি আমি চাইলেই বিজনেস করতে পারি, কিন্তু সবার আগে ডেজিগনেশন লাগবে, বুঝছো? চিন্তা করো যে তুমি একটা কোচিং দিছো, তোমার পাশে ঠিকই ঢাকা কলেজে একটা টিচার কোচিং দিছে, তোমার কোচিং চলবে? সিস্টেমে চালাইতে ভাই মিথ্যা কথা কইতে 100 মধ্যে 95টা মিথ্যা কথা কইতে হইব। মিথ্যা কথা কেন বলবা? ছি, তোমার উদ্দেশ্যই তো খারাপ, তোমার সাথে আরে ভাই তোমার আপনি সাথে এটা ক্লাস কর, করবো না, তোমার উদ্দেশ্য খারাপ। কোচিং এর যে মালিক বুঝছেন উনি তো 100 এর মধ্যে 100 একটা মিথ্যা কথা কয়। উনি উনি যত টাকা ইনকাম করুক, ওনার টাকায় সুখ নেই, চিন্তা করবা না, উনি রাত্রে ঘুমাইতে পারে না ভাই আরামে। বাংলাদেশে সরকারি জায়গা, বাংলাদেশে আপনি সত্যি কথা কয়ে জীবনে কিছু করতে পারবেন। করতে না পারলে বাংলাদেশে থাকবো না। বিকজ কেন কেন জানো, তুমি যখন যখন মিথ্যা কথাগুলো বলবা, ঠিক আছে, তোমার মধ্যে ভয় কাজ করে। জি ভাই। ব্যাকরণের অফ ট্রুথ করছো, ঠিক আছে? হ্যাঁ যে মিথ্যা কথা দিয়ে বিজনেস চালায়, তার তার এক তার অলওয়েজ সে মনের মধ্যে আতঙ্ক নিয়ে বাঁচে যে একদিন যদি কোনো সত্য যদি তার এগেনস্টে চলে যায়, সে কিন্তু পুরো বিজনেস শেষ। এটা তুমি জানো? এই ভাই এটা দুইটা বিয়ে করলো করতে। হ্যাঁ, না সরি ভাইয়া, ওই আমার বাবার একটা ভাই দুইটা বিয়ে করছে। যাই হোক, ওটা বাদ দাও। যেটা বলছি, যখন তুমি মিথ্যা দিয়ে কাজ করো, জি তোমার ভাই। মধ্যে সাহস থাকবে না, তোমার মধ্যে স্ট্রেংথ থাকবে না, তোমার এক জায়গায় কথা বলার তোমার জোর থাকবে না, বুঝছো? জি তোমার ভাই অবশ্যই। সত্যি দিয়ে কাজ করার একটা শান্তি আলাদা, সেটাতে তুমি 10 টাকা ইনকাম করো তাতেও, বুঝছো? আর তোমার যদি আমি বলি, ধরো তোমার আশেপাশে অনেক মিথ্যা দিয়ে মানুষ সাকসেস হয়েছে, তোমার যদি উদ্দেশ্য সৎ হয়, তুমি একদিন না একদিন সাকসেস হবা। তো তুমি তোমার তা তো অবশ্যই আসলে তোমার তো দেখতেছি তোমার উদ্দেশ্য সৎ না। আরে ভাই বাস করি অসতের মধ্যে। অসতের মধ্যে বাস করেও সৎ থাকা যায়। আমি আমি আমার যে অফিসে যেই জায়গায় জব করি, আমার এই অফিসে যদি মনে করো আমাদের এমপ্লয়ীদের যদি মনে করো বলে যে তোমাদের স্যালারি দিব না, জব করো, করবে। কেন করবে জানো? আমাদের বিভিন্ন কেন ভাই? প্রজেক্ট আছে, প্রজেক্ট বেস কাজ করে, প্রত্যেকটা প্রজেক্টে আর না থাক মিনিমাম 1 লাখ টাকা, 1 লাখ টাকা ধান্দা করা যায়, কি বুঝছো? কোন ভাই? আমার অনেক। আমার বসের সব টাকা পয়সা আমার কাছে থাকে, বুঝছো? আমার যে এমডি স্যার, আমার ডিরেক্টলি মনে করো এমডি স্যারের লগের সাথে তুমি কোনো বাইরের অফিসের এমডিও আসলে তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আর আমি এমডি স্যারের রুমে থাকি, রুমে যখন খুশি তখন ঢুকি, কারণ এমডি স্যারের মাত্র 4 থেকে, আমি তো মনে অফিস করছি মাত্র 5 মাস, বাট এমডি স্যারের ট্রাস্টটা পাইছি, কিন্তু টাকা পয়সা পাই নাই রে ভাই। যে টাকা পয়সা পাই, এই টাকা দিয়ে সংসার চালানো যায় না, কিন্তু সৎ থাকলে তোমার একটা জোর আছে। এমডি স্যার যদি আমার কখনো বলে আমার টাকা পয়সা কম কেন, তখন কিন্তু সে অফিসের সবাই সন্দেহ করতে পারে, আমার করবে না। করবে বলো? ভাই আপনার এটা বাইন হাউস সিস্টেম না? হ্যাঁ, বাইন হাউস সিস্টেম না আপনার ওই কোম্পানি? না না, আমরা বিভিন্ন সরকারের টেন্ডার বেস কাজ করি। ও যেমন বাইন হাউস সিস্টেমে স্যার যেমন একটা ইংলিশ ডিপার্টমেন্ট স্টুডেন্ট ঢুকলে যেমন অ্যাডভাইজার হিসেবে যেমন এই 90 যে থাকবে। বাংলাদেশে যত সাবস্টেশন আছে সব আমরা ডেভেলপ করি, দেন ও গভর্নমেন্ট আচ্ছা। ওখান থেকে আমাদের একটা রেভিনিউ দেয়। আচ্ছা, পরে ফিরে আসি। ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ অ্যাকশনও সেম। হ্যাঁ, এবারে বলতেছি সবকিছু বাদ দিয়ে বিসিএস দাও, কাজে লাগবে। এটা তো আরো ওয়েস্ট অফ বিসিএস টাইম, বড়। ওয়েস্ট অফ টাইম। জি ভাই। বিজনেস করবা, যা টাকা পাবা ইভান খরচ ইভান তুমি করবা যে কাজটা তাইলে। করো এটা ঠিক আছে, যে পড়াশোনা করবা, ফার্স্ট অফ অল টার্গেট রাখবা,
প্রাইভেটে অনেক অনেক স্কুল কলেজ আছে, অনেক মনে করো ভালো ইনস্টিটিউশন আছে, তুমি সেখানে জব নিতে পারবা ভালো নিজের স্কিল ডেভেলপ করলে। দেন তারপর তুমি একটা ব্যাচ বা কোচিং দাও, যাই দাও, নিয়ে সত রাখো ভাই। তুমি অসৎ ইয়াতে করবা না, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট ভাইয়া, যে অসৎ পথে যাইও না। ভাই আমার লক্ষ্য হয়েছে বাংলাদেশে আমি যেগুলো ব্র্যান্ড একদম যে প্রাইভেট স্কুল কলেজ ওগুলো যদি ঢুকতে পারি তাইলেই হইব ভাই। আর সৎ যেমন চিন্তা এই যে ভাবনা করবা, ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবে। অসৎ চিন্তা ভাবনা করবা, শয়তান তোমাকে সাহায্য করবে। ওকে ড্রাইডেন, এই যে ইউনিটি অফ অ্যাকশনও সেম। এ প্লে শুড বি এ সেন্ট্রাল স্টোরি, একটা স্টোরি থাকতে হবে। তার মানে প্রত্যেকটা জিনিস, একটা ঘন্টা, একটা স্টোরি, একটা প্লেস, এই জিনিসগুলো আমাদেরকে ফার্স্টে লাগবে। কেন? নাটকের কোয়ারেন্স মেনটেন করতে অথবা ন্যারেটিভ স্টাইল মেনটেন করতে। সবগুলা সেম। ড্রাইডেন কনসিডার দা, তার মানে এখানে এগুলো পড়বো না। ড্রাইডেন কনসিডার দা প্রিন্সিপাল ফান্ডামেন্টাল ফর অ্যাচিভিং ড্রামাটিক ইউনিটি। তো ড্রাইডেন এগুলো ইউজ করেছে। ঠিক অ্যারিস্টটল যেটা বলছে সেও এটা বলছে, যে আমি অ্যারিস্টটল যেরকম এতগুলো বলছে, সে কেন এগুলো দিছিল? ড্রামাটিক ইউনিটির জন্য। এবং আমিও এই অ্যারিস্টটল এইটার থেকে রোটেট হয়ে আসছি, কেন? ড্রামাটিক ইউনিটির জন্য এবং এই ইম্প্যাক্টের জন্য। বাই ফোকাসিং এক্সক্লুসিভ অন এ সেন্ট্রাল প্লট লাইন, একটা নির্দিষ্ট বা একটা সেন্ট্রাল মুখ্য প্লট লাইন এস্টাবলিশ করে, হি আর্গুড দ্যাট প্লে রাইট ড্রামাটিস্ট শুড ক্রিয়েট এ মোর কোহেসিভ অ্যান্ড কমপ্লিং ড্রামাটিক এক্সপিরিয়েন্স। তাদের একটা সুন্দর সাজানো গোছানো একটা ড্রামাটিক এক্সপিরিয়েন্স তারা প্রকাশ করতে পারে। ওয়ার এভরি সিন, যেখানে প্রত্যেকটা সিন এন্ড ক্যারেক্টার সার্ভ টু অ্যাডভান্স দ্য মেইন স্টোরি লাইন, তারা মেইন স্টোরি লাইনটাকে ইন্ডিকেট করবে, অ্যান্ড থিমেটিক কনসার্ন অফ দ্য প্লে, এবং কনসার্ট নাটকের মুখ্য বিষয়টাকে কি করবে? সবার দিকে দৃষ্টিপাত করবে। Justification and influence. Dryden's suggestion for the three new classical knot unities was rooted in his belief that they were not merely arbitrary rules. তার মানে বলছে ড্রামার, এই যে তার সাজেশন ছিল নিউ ক্লাসিক্যাল ইউনিটিস যে ওয়াজ রুটেড ইন হিজ বিলিফ, তার বিলিফের মুখ্য বিষয় ছিল দ্যাট দে ওয়ার নট মেয়ারলি, সেগুলো শুধুমাত্র আরবিট্রারি রুলস হচ্ছে না, বাট প্রিন্সিপাল ডিরাইভ ফ্রম দ্য স্টাডি অফ দ্য ক্লাসিক্যাল ড্রামা। তার মানে সবকিছু খারাপ যেরকম আছে ভালো আছে। এখন সে বলতেছে যে তার এই ড্রামাটিক নিউ ক্লাসিক্যাল ইউনিটি সাজেশন করার মূল উদ্দেশ্য ছিল এই যে এগুলো শুধুমাত্র এলোমেলো কোনো রুলই ছিল না, বাট এগুলো কিন্তু প্রিন্সিপাল, এগুলো মূলনীতি। নাটক তৈরি করতে হলে তোমাকে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস এবং এগুলো নিয়ে কাজ করতে হবে, কিন্তু এখানে কিন্তু সিস্টেমেটিক চেঞ্জ আনতে হবে। ঠিক আছে, দ্যাট এইম টু অ্যাচিভ আর্টিস্টিক এক্সিলেন্স অ্যান্ড মোরাল ইনস্ট্রাকশন, একটা নাটকের মোরাল ইনস্ট্রাকশন করতে হলে এগুলো করতে হবে। ইন হিজ ক্রিটিক্যাল এসে সাচ অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি, ড্রাইডেন ডিফেন্ডেড থ্রি প্রিন্সিপাল এগেইনস্ট ক্রিটিক্স। সে এইগুলোকে ডিফেন্ড করেছে। হু অ্যাডভোকেট ফর গ্রেটার ফ্লেক্সিবিলিটি ইন ড্রামাটিক স্ট্রাকচার, যারা ড্রামাটিক স্ট্রাকচার গুলো ফ্লেক্সিবিলিটি বা অনেক বেশি গ্রেটার করতে চাইতো, তাদের এগেইনস্টে সে কি করেছে? ডিফেন্ড করেছে। হি আর্গুড দ্যাট স্ট্রিক্ট অ্যাডারেন্স টু দ্য ইউনিটিস প্রমোটেড ক্ল্যারিটি, কোয়ারেন্স অ্যান্ড, সে এই জিনিসগুলোকে, এই যে তখন তো বললাম ক্ল্যারিটি, কোয়ারেন্স এবং হাই ড্রামাটিক ইম্প্যাক্ট, এগুলোকে সে খুব স্ট্রিক্টলি মেনটেন করার জন্য বলেছে। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আশা করি তোমরা এটা বুঝেছো এবং এই ক্লাসটা তোমরা করবা। এবং আমি আগেও বলে দেই যে ড্রাইডেন থেকে আসার মতো খুব কোশ্চেন হলো খুবই কম। সো এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার।